শুরু করছি 3:03 খবর। সন্দেশখালীতে দাঁড়িয়ে শাহজাহান সহ তৃণমূল নেতাদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, যারা খুনের ঘটনায় এখন জেলবন্দি তাদের যাতে ফাঁসি হয় তার জন্য আদালতে যাবেন বলে জানান শুভেন্দু অধিকারী। গরমের ছুটির পর কোর্ট খুললেই আবেদন করা হবে, কাউকে ছাড়া হবে না। সন্দেশখালী থেকে বার্তা বিরোধী দলনেতার। বাংলাদেশের আন্দোলনকারী ভারতে ভোটার, কাকদ্বীপের ভোটার বাংলাদেশি নিউটন দাস। হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল নিউটন, কিভাবে পদ্মাপাড়ের আন্দোলনকারী এপারে ভোটার? সম্প্রতি বাংলাদেশের যে আন্দোলন, সেই আন্দোলনে এক যুবক সেই আন্দোলনের সঙ্গে যুক্ত, আর সেই যুবক কাকদ্বীপে যে এলাকা অর্থাৎ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় তিনি ভোটার, তিনি হলেন নিউটন দাস। এই যুবক কাকদ্বীপের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে ছবি, একদিকে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার ছবি, আর একদিকে কাকদ্বীপের তৃণমূল কংগ্রেসের যে নেতা আছে তাদের সঙ্গে ছবি। ইতিমধ্যেই কাকদ্বীপের বিরোধীরা আছে যারা বিজেপির পক্ষ থেকে, এই ছবি নিয়ে তারা মুখ খুলেছেন যে কিভাবে একজন বাংলাদেশে যে আন্দোলনকারী, সেই আন্দোলনকারী কিভাবে এই কাকদ্বীপে ভোটার হলো। সেই প্রশ্নের উত্তর এখন খুঁজতে শুরু করেছে জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, কাকদ্বীপ। বাংলাদেশে আগস্ট আন্দোলনে সামিল হয়েছিল নিউটন। টিএমসিপি নেতার সঙ্গে নিউটন দাসের ছবি ভাইরাল, ছবি তৃণমূল বিধায়কের সঙ্গেও। কিভাবে ভোটার লিস্টে নাম তুলল বাংলাদেশি নিউটন? 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মনোনয়ন প্রার্থীকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি, এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। যোধপুরের যুবতীকে নির্যাতনের ঘটনায় শ্বেতা আরিয়ানের আরও কীর্তি ফাঁস। নিজের মেয়েকে ছাড় দেয়নি শ্বেতা খান। সরব হাওড়ার নাজিরগঞ্জের ব্যবসায়ী মাসুদ আলম খান। শ্বেতার এক মেয়ে ইশিকা আত্মহত্যা করে। এই টুসি আছে যে 2021-এ আমাকে ফোন করার পরে বললো কি আমার মেয়ে মারা গেছে, আপনার ছেলের সঙ্গে চাইল্ডহুড ফ্রেন্ড ছিল, চাইল্ডহুড থেকে AIS একসাথে পড়েছে। ছেলেকে জিজ্ঞেস করলাম, পাপা 3 दिन आगे ना वो सुसाइड करके मर गई है। তো বললো ওর পয়সার প্রয়োজন ছিল, ওর মা ওকে 2 নম্বরী লাইনে নামাতে চাইছিল, কিন্তু মেয়েটা খুব ভালো, ইশিকা মেয়েটা খুবই ভালো, ও কোনো গলত লাইনে যেতে চাইছিল না। প্রভোগ যদি কেউ ওকে করে থাকে তো ওর মা আর ভাই করেছে, কেন ও মেয়েটা খুব ভালো ছিল, ও কখনো গলত লাইনে যেতে চাইছিল না, এরা গলত ছিল, আর এরা ওকে গলত লাইনে নামাতে চাইছিল, এই জন্য ও সুসাইডটা করলো, আর কোনো কারণ না। নিজের বোন, নিজের মেয়েকে।
ওদিকে নির্যাতনের ঘটনায় বড় পর্দাফাঁস। প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির রমরমা। শ্বেতা এবং তার ছেলে আরিয়ান তার মেয়েকে জোর করে পর্নোগ্রাফি করাতো চাঞ্চল্যকর দাবি সোদপুরের নির্যাতিতার মায়ের। মেয়েকে নিয়ে গেছিল ক্যাটারিংয়ে কাজের জন্য। তা ক্যাটারিংয়ে কাজ না করলে ব্লু ফিল্মগুলো করাবে বলছিল। তা আমার মেয়ে বলেছে আমি এসব পারি না, আমি করবো না। বলছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ট্রেনিং দিয়ে তারপরে তোমাকে এসব করাবো। তা আমার মেয়ে বলছে আমি এসব কাজ করবো না, আমি বাড়ি যাব। তো ওনাকে ওর আসতে দিল না, আটকে দিয়েছে। কেন আমার মেয়ে যেহেতু সব কিছু জেনে গেছে, ওই জন্যে আটকে গেছে। তারপরে আমার মেয়েকে বলতো ঘর মুছো, বাসন মাজো। আমার মেয়ে তো এসব কোনোদিন কাজ করেনি, তো করতো না বলে মারধর করতো, খুব অত্যাচার করেছে। রবীন্দ্রনগরে নাবালক কাণ্ডে ধৃতদের জেরা, ধৃতদের বয়ানে অসঙ্গতি। খবর সূত্রে কারখানা থেকে শনিবার বেরিয়ে যায় নাবালক। পুলিশের কাছে দাবি ধৃতদের। সিসিটিভি ফুটেজে তেমন কিছুই নেই, দাবি পুলিশ সূত্রে। মহেশতলায় চোর অপবাদে 14 বছরের ওই কিশোরকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই থেকে গ্রেপ্তার করে কলকাতায় আনা হয়েছে শাহিন শাহ আলমকে। শাহিন শাহর সঙ্গে ধৃত আরও দুজনকে আনা হয়েছে কলকাতায়, তবে এখনো খোঁজ নেই সেই নাবালকের। নাবালককে কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো? সব ফাঁসানো হচ্ছে, সব ফাঁসানো হচ্ছে। তোমরা পালিয়ে গেছিলে কেন? এইটা ছেলের বাবাদের ঘরে ফাঁসানো। তুমি পালিয়ে গেছিলে কেন তোমরা তাহলে? ভয়তে পালিয়ে গেছিলাম। ভয় কোথায়? না, আমাকে মারার জন্য পালিয়েছিল। কোথায় লুকিয়ে রেখেছো? ছেলেকে কোথায় লুকিয়ে রাখা হয়নি, কারখানা থেকে পালিয়ে গেছে। আচ্ছা, কেন মারধরটা কেন করেছিলে? মারধর ওকে মোবাইল চুরি করা হয়েছিল, ওই জন্য। হ্যাঁ, কেন মোবাইল চুরি করেছিল? মোবাইল চুরি করেছিল? রবীন্দ্রনগর থানার পুলিশ এবং ডায়মন্ড হারবার থানা স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে মুম্বাই থেকে শামশের আলম ওরফে শাহিন শাহ, আমিরুল মোহাম্মদ ওরফে আশিক এবং ফিরোজ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় দিন দুয়েক হয়ে গেল রবীন্দ্রনগর কাণ্ডে মূল অভিযুক্ত শাহিন শাহ, তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ইতিমধ্যেই এই রবীন্দ্রনগর থানায় নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে, এবং শাহিন শাহকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে অন্য যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও জেরা করা হচ্ছে। পুলিশ যেটা জানাচ্ছে যে গত 28 তারিখ মূলত এই নাবালকের পরিবারের সদস্যদেরকে শাহিন শাহর মাধ্যমে ফোন করে হুমকি দেওয়া হয় এবং বলা হয় 2 লক্ষ টাকা মুক্তিপণ এবং খোয়া যাওয়া মোবাইল ফোনটি ফিরিয়ে দিলে তাহলে এই দুই ভাইকে ছাড়া হবে। আপাততভাবে এই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন যে ওই নাবালক কোথায় রয়েছে। পাশাপাশি শাহিন শাহর যেটা বক্তব্য যে খোদ পরিবারের যারা সদস্য তারাই কিন্তু ওই নাবালককে লুকিয়ে রেখেছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে, এমনটা অভিযুক্তর তরফ থেকে দাবি করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে বিক্রম দাস, রবীন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা। ফের কলকাতায় বাড়ি বিপর্যয়। বউবাজারে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু একজনের, 4 জনকে উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত বাড়ি ভেঙেই বিপত্তি, ভাঙা বাড়িতে আটকে পড়ে 5 জন। 4 জনকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি একজনকে। বাড়ি ভাঙার সময় গোটা বাড়ি ভেঙে পড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 11টা 5, বউবাজার থানার অন্তর্গত 10-এর শ্রীনাথ দাস লেন, একটি পরিত্যক্ত বাড়ি, যে বাড়িতে মেরামতির কাজ চলছিল। সেই সময় 5 জন শ্রমিক কাজ করছিলেন, তাদের মধ্যে একজন গুরুতর জখম হন। তাকে প্রথমত কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাকি 4 জনকেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্র মারফত যেমনটা ইতিমধ্যেই জানা গিয়েছে, যারা কাজ করছিলেন তারা প্রত্যেকেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানা এলাকার বাসিন্দা। এদের মধ্যে আশুতোষ অধিকারী, বছর 40-এর মধ্যে বয়স, তারকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, মাথায় ব্লাড ক্লট হয়েছিল, এমনটাই চিকিৎসক সূত্র মারফত খবর। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানা গেছে ভিতরে কেউই আটকে নেই, তবে বাড়ির কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। ক্যামেরায় কমল জানার সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। পাড়ায় পাড়ায় রটিয়ে দাও, পুকুর ভরাটের খবর দাও। ডিওয়াইএফআই এর নয়া স্লোগান। শুধুই কি স্লোগান, শুধুমাত্র পরিবেশ প্রেম? না, এর পিছনেও রয়েছে ভোটের অঙ্ক। বিগত কয়েক দশক ধরে কলকাতায় ভোট পার্সেন্টেজ আশাপ্রদ নয় সিপিএম এর। এবার সংগঠনের কাজ, জনসংযোগ, এলাকার ডিটেলস রিপোর্ট পেতে নয়া স্লোগানকে হাতিয়ার করে নয়া ক্যাম্পেইন ডিওয়াইএফআই। পাড়ায় পাড়ায়
রটিয়ে দাও, পরিবেশ বাঁচাতে শপথ নাও, পাড়ায় পাড়ায় রটিয়ে দাও, পুকুর ভরাটের খবর দাও। রীতিমতো হেল্পলাইন নাম্বার চালু করে আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই তারা জনসংযোগ করতে চাইছেন। ভাবছেন পরিবেশ প্রেমের কথা মাথায় রেখে? পরিবেশ প্রেম তো রয়েছেই, কিন্তু তার উপরে রয়েছে 2026-এর ভোট রাজনীতি, যেখানে কলকাতাতে সংগঠনকে আরও শক্তপোক্ত করা, জনসংযোগ এবং অবশ্যই বাম জমানাতেও যে কলকাতা বরাবরই নিরাশ করেছে আলিমুদ্দিন স্ট্রিটকে, কোথাও একটা গিয়ে সেই জায়গায় সাংগঠনিক পেনিট্রেশন বাড়াতে চাইছে বামেরা। জি24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। রীতিমতো হেল্পলাইন নম্বর দিয়ে প্রচারে নামছে সিপিআইএম এর যুব সংগঠন। বাম আমলেও তৃণমূল কংগ্রেসের দখলে থেকেছে কলকাতা। হেভিওয়েট প্রার্থী দাঁড় করিয়েও খুব বেশি লাভের মুখ দেখেনি সিপিএম। ভোট পার্সেন্টেজেও তেমন লাভ হয়নি। এবার সুকৌশলে কলকাতাতে আরও বেশি জনসংযোগ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। প্রান্তে স্থানীয় ইস্যু নিয়ে, স্থানীয় দাবি দাওয়া নিয়ে লড়াই হচ্ছে। স্মার্ট মিটার নিয়ে যে মানুষের ভোগান্তি, সেটা নিয়ে যেমন লড়াই হচ্ছে, তেমনি জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে আদিবাসী তপশিলীদের, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। যারা বর্গা পাট্টা পেয়েছে তাদেরকে উৎখাত করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। আবার অন্যদিকে ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ করা যাবে না, তার বিরুদ্ধে যেমন লড়াই হচ্ছে। আবার কাজের জন্য, বেকারির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে এই আমরা এখন বিকেন্দ্রিতভাবে স্থানীয় ইস্যু নিয়ে স্থানীয়ভাবে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি। আগামী কয়েক মাস এটা চলবে। জ্যোতি বসুকে নিয়ে এবার বায়োপিক বানাতে চলেছে সিপিআইএম। জ্যোতি বসু দীর্ঘ রাজনৈতিক জীবন, কর্মসূচি, অজানা তথ্য সবই থাকবে। ইতিমধ্যেই কলকাতা ও মুম্বাইয়ের কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও হয়েছে প্রাথমিক পর্যায়ে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়ে এবার বায়োপিক তৈরি করতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিআইএম এর তরফ থেকে। জ্যোতি বসু রাজনীতিবিদ হিসেবে অনন্য চরিত্রে ছিলেন এবং তার অজানা জীবনের অনেক তথ্যই তুলে ধরা হবে এই বায়োপিকে। নতুন করে বিভিন্ন পরিচালকের সাথে কথাও শুরু হয়েছে। কলকাতা এবং মুম্বাইয়ের একাধিক পরিচালকের সাথে ইতিমধ্যেই কথা সেরেছে আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্ব। তারা জানাচ্ছেন খুব শীঘ্রই অর্থাৎ আগামী বছর জ্যোতি বসু রিসার্চ সেন্টারের যে দ্বিতীয় তলের নতুন করে কিছু উদ্বোধন রয়েছে, তার আগেই এই বায়োপিকের কাজ তারা প্রাথমিকভাবে সেরে ফেলতে চান। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। জ্যোতি বসুকে নিয়ে বায়োপিকে উদ্যোগ। ইতিমধ্যেই কলকাতা ও মুম্বাইয়ের পরিচালকদের সঙ্গে কথাও হয়েছে প্রাথমিক পর্যায়ে। জ্যোতি বসু একটা কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এখন এই নতুনভাবে কথা চলছে আমাদের জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। আমাদের এখন যেহেতু আমরা তার ভবন নির্মাণের কারণ ওকে যেখানে আমরা দেখাবো তার জায়গাটা তৈরি করতে হবে, পরিকাঠামোটা দরকার। সেটা আমরা প্রথম পর্বে গত 17ই জানুয়ারি একটা বিল্ডিং আমরা উদ্বোধন করেছি। আগামী 17ই জানুয়ারি 2026-এ আরেকটা করব। এর মাঝখানে এই যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে, বিশেষ করে চলচ্চিত্র জগতের যারা নির্মাণ করছেন, যারা ভাবনা আছে, তাদের কিভাবে আরও বেশি করে জ্যোতিবাবুকে তুলে ধরা যায়, তার কর্মকাণ্ড, তার জীবনী, যা অনেক কিছু যা করে গেছেন, হ্যাঁ, বায়োপিক করার একটা ভাবনা আছে। ইউক্রেনের খার্কিভে আছড়ে পড়ল একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। রুশ হানায় বিধ্বস্ত ইউক্রেনের সীমান্তবর্তী শহর। ক্রেমলিন বলেছিল সঠিক সময়ে ইউক্রেনের ড্রোন হানার জবাব দেওয়া হবে। এরপর শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রুশ বাহিনী। যেদিন ইউক্রেন রাশিয়ার বিভিন্ন বিমান ঘাঁটি আক্রমণ করেছিল, একাধিক এয়ার জেটকে ধ্বংস করে দিয়েছিল এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাশিয়া, তখনই আমার মনে হয়েছিল যে বড় একটা রিটেলিয়েশন করতে যাচ্ছে রাশিয়া। কারণ যেই শান্তি প্রক্রিয়ার মানে চেষ্টা শুরু হয়েছিল দুতরফেই, সেটা ভেস্তে গেল। এবং এই অবস্থায় যে মানে রসদ এবং যে অস্ত্র, সেই সাহায্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।